সিঙ্গুর নন্দীগ্রাম কি সত্যি 2011 সালের রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল, নাকি বাম সরকারের দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে জমে থাকা অ্যান্টি ইনকামবেন্সি ছিল মূল কারণ? সিঙ্গুর নন্দীগ্রাম কিভাবে বদলে দিল বাংলার রাজনীতি? একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে একটা প্রশ্নের উত্তর প্রায় সবাই জানতেন: এই রাজ্যে ক্ষমতায় কে থাকবে। কিন্তু 2006-এর পর সেই নিশ্চয়তা যেন ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। একদিকে ছিল শিল্পায়নের স্বপ্ন, অন্যদিকে ছিল জমি হারানোর ভয়। একদিকে সরকার বলেছিল শিল্প না এলে কর্মসংস্থান হবে কিভাবে, অন্যদিকে কৃষক বলেছিলেন উন্নয়ন চাই, কিন্তু সেই উন্নয়নের জন্য আমার জমিটা যদি চলে যায় তাহলে সেই উন্নয়ন আমার কাছে কি? আর এই দুই প্রশ্নের সংঘাত থেকেই তৈরি হয়েছিল দুটি নাম: সিঙ্গুর এবং নন্দীগ্রাম। আজ এত বছর পরে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, সিঙ্গুর নন্দীগ্রাম কি শুধু দুটো জমি আন্দোলনের ইতিহাস, নাকি এই দুটো ঘটনাই বাংলার রাজনৈতিক ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছিল? আজকের ভিডিওতে আমরা কোনো দলের হয়ে কথা বলবো না, আমরা একেবারে শুরু থেকে দেখব কি হয়েছিল সিঙ্গুরে, কি হয়েছিল নন্দীগ্রামে, কেন এত বড় আন্দোলন তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত কিভাবে তার রাজনৈতিক প্রভাব পড়ে গিয়েছিল 2011 সালের বিধানসভা নির্বাচনে। প্রথমে আসবো সিঙ্গুরে। সময়টা 2006, তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায়, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাম সরকারের একটা বড় রাজনৈতিক লক্ষ্য তখন ছিল পশ্চিমবঙ্গে শিল্প ফিরিয়ে আনা, কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ শিল্পক্ষেত্রে পিছিয়ে পড়ছে এই অভিযোগ ছিল। এর মধ্যে টাটা মোটরস পশ্চিমবঙ্গে ছোট গাড়ির কারখানা করার পরিকল্পনা নেয়। শেষ পর্যন্ত হুগলির সিঙ্গুরকে বেছে নেওয়া হয়। প্রকল্পের জন্য প্রায় 1000 একর জমি অধিগ্রহণের উদ্যোগে নেওয়া হয়। সরকারি নথিতে টাটা মোটরসের স্মল কার প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণের প্রস্তাব ছিল। সরকারের যুক্তি ছিল খুব সহজ: বড় শিল্প আসবে, বিনিয়োগ আসবে, চাকরি তৈরি হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং পুরো এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। সেটা তৈরি হয়েছে কিভাবে? জমির মালিকদের একটা অংশ জমি দিতে রাজি ছিলেন না। আর এখানে শুরু হলো আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিঙ্গুরকে এত বড় রাজনৈতিক ইস্যু বানালেন? তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্যের প্রধান বিরোধী নেত্রী। তিনি অভিযোগ তুললেন অনিচ্ছুক কৃষকদের জমি নেওয়া যাবে না। আন্দোলন ধীরে ধীরে বড় হতে লাগলো। সিঙ্গুর শুধুমাত্র হুগলির একটা জমি অধিগ্রহণের ঘটনা কিন্তু থাকলো না, এটা হয়ে উঠলো একটা বড় রাজনৈতিক প্রশ্ন। শিল্পায়ন হবে, কিন্তু কৃষকের সম্মতি ছাড়া হবে কি? এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে সফল হন। শিল্পের বিরোধিতা নয়, অনিচ্ছুক কৃষকের জমি ফেরত চাই। এই পার্থক্যটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ তখন প্রশ্নটা শুধু শিল্প বনাম কৃষি ছিল না, প্রশ্নটা হয়ে গেল উন্নয়নের সিদ্ধান্তে সাধারণ মানুষের জায়গা কোথায়। তারপর এলো নন্দীগ্রাম, আর নন্দীগ্রাম ছিল আরো ভয়াবহ। 2007 সালে নন্দীগ্রামে একটি কেমিক্যাল হাব করার পরিকল্পনাকে ঘিরে জমি অধিগ্রহণের আশঙ্কায় তীব্র আন্দোলন শুরু হয়। স্থানীয় মানুষদের একাংশ জমি অধিগ্রহণের বিরোধিতা শুরু করে। এখানেই তৈরি হয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। রাজনৈতিক সংঘর্ষ বাড়তে থাকে। 2রা জানুয়ারি 2007-এ সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটে। তারপর আসে 14ই মার্চ 2007। এই দিন নন্দীগ্রামে পুলিশ প্রবেশকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ হয় এবং পুলিশের গুলিতে 14 জন নিহত হন। এই ঘটনায় শুধুমাত্র এই ঘটনায় নন্দীগ্রামকে শুধু বাংলার নয়, গোটা দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার: নন্দীগ্রামের ঘটনাকে শুধু একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে আরেকটা দলের লড়াই হিসেবে যদি দেখা হয় তাহলে পুরো ইতিহাসটা বোঝা যাবে না। এখানে ছিল জমি অধিগ্রহণের আশঙ্কা, স্থানীয় মানুষের প্রতিরোধ, রাজনৈতিক সংঘর্ষ, প্রশাসনের ভূমিকা এবং তার সঙ্গে যুক্ত বৃহত্তর রাজনৈতিক উত্তেজনা। 14ই মার্চের পুলিশের গুলির ঘটনা
সেই উত্তেজনাকে এমন জায়গায় নিয়ে যায় যার রাজনৈতিক অভিজ্ঞতা ছিল বিশাল। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের পাশে দাঁড়ালেন, আর নন্দীগ্রামের আন্দোলন ধীরে ধীরে তৃণমূলের জন্য একটা বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হলো। সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণেও নন্দীগ্রামকে তৃণমূলের উত্থান এবং লেফটের গ্রামীণ ভিত্তি দুর্বল হওয়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, সিঙ্গুর আর নন্দীগ্রাম কিভাবে ভোটের রাজনীতিকে বদলে দিল? আর এটাই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ, কারণ আন্দোলন হলেই তো সরকার বদলে যায় না। তার জন্য আন্দোলনের রাজনৈতিক প্রভাব ভোটে দেখা দিতে হয়, আর সেই পরিবর্তনের প্রথম বড় ইঙ্গিত আসে 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে। সিঙ্গুর ও নন্দীগ্রামে তৃণমূলের সাফল্য এবং পূর্ব মেদিনীপুরের তাদের শক্তি বৃদ্ধিকে তখন বামেদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হয়েছিল। নন্দীগ্রাম ও সিঙ্গুরে পঞ্চায়েত ফল লেফটের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে জনমতের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, যে গ্রামীণ বাংলাকে বামফ্রন্ট বহু দশক ধরে নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে ধরে রেখেছিল, সেই গ্রামেই রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। এটাই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বামফ্রন্টের রাজনৈতিক শক্তির অন্যতম ভিত্তি ছিল গ্রামীণ সংগঠন, ভূমি সংস্কার, পঞ্চায়েত ব্যবস্থা এবং দীর্ঘদিনের সংগঠনের কারণে গ্রামের মানুষের সঙ্গে বামেদের একটা গভীর রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম সেই সম্পর্কের মধ্যেই একটা প্রশ্ন তুলে দিল, যে দল একসময় কৃষকের জমির অধিকার নিয়ে রাজনীতি করত, সেই দলই কি এখন শিল্পায়নের জন্য কৃষকের জমি নিচ্ছে? এই প্রশ্নটা রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছিল। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য। তিনি শুধু আন্দোলন করেননি, তিনি জমির প্রশ্নকে মানুষের আবেগের প্রশ্নে পরিণত করেছিলেন, আর সেই আবেগকে ইলেকটোরাল পলিটিক্সের সঙ্গে যুক্ত করেছিলেন। সিঙ্গুরে তিনি কি বললেন? অনিচ্ছুক কৃষকের জমি ফেরত দিতে হবে। নন্দীগ্রামে তিনি বললেন জোর করে জমি নেওয়া চলবে না। আর ধীরে ধীরে একটা বৃহত্তর রাজনৈতিক বার্তা তৈরি হলো, পরিবর্তন দরকার। এই পরিবর্তন শব্দটাই 2011 সালের নির্বাচনে সবচেয়ে বড় রাজনৈতিক স্লোগান হয়ে উঠেছিল। তারপরে এলো 2008 থেকে 2011। সিঙ্গুরে শেষ পর্যন্ত টাটা মোটরস 2008 সালে প্রকল্প সরিয়ে নেয়। প্রকল্পটি সানন্দে গুজরাটে চলে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরি হয়। একদল বলেছিল এটা বাংলার শিল্পায়নের জন্য বড় ক্ষতি, আর অন্য পক্ষ বলেছিল কৃষকের জমি রক্ষা না করে শিল্পায়ন করলে সেই উন্নয়নের মূল্য কে দেবে। এই বিতর্ক কিন্তু আজও পুরোপুরি শেষ হয়নি। আর সিঙ্গুরের ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো 2016 সালের সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্ট 2006 সালের প্রায় 997 একর জমি অধিগ্রহণকে বাতিল করে জমি মালিকদের কাছে ফেরানোর নির্দেশ দেয়। আদালতের দুই বিচারপতির মধ্যে কিছু পার্থক্য থাকলেও অধিগ্রহণ বাতিলের ফলটি ছিল একই, জমি মালিকদের জমি ফেরানোর নির্দেশ। অর্থাৎ সিঙ্গুরের জমি আন্দোলন শুধু রাজনৈতিক ইতিহাসে নয়, আইনি ইতিহাসেও একটা বড় অধ্যায় হয়ে রইল। এবার আসি 2011-তে। 2011 সালের বিধানসভা নির্বাচন ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির এক ঐতিহাসিক নির্বাচন। বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান হলো। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট 294 আসনের মধ্যে 227টি আসন পায় এবং তৃণমূল একাই 184টি আসন জেতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন। কিন্তু এখন প্রশ্ন, 2011 সালের পরিবর্তন কি শুধু সিঙ্গুর নন্দীগ্রামের কারণে হয়েছিল? না, এটা বলা ইতিহাসকে অতিরিক্ত সরল করে ফেলা হবে। এর সঙ্গে ছিল দীর্ঘদিনের অ্যান্টি ইনকামবেন্সি, ছিল বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ, ছিল সংগঠনের ভিতরে ক্লান্তি, ছিল শহর ও গ্রামের রাজনৈতিক পরিবর্তন, ছিল বিরোধীদের জোট, আর ছিল পরিবর্তনের জন্য মানুষের একটা বড় আকাঙ্ক্ষা। কিন্তু সিঙ্গুর এবং নন্দীগ্রাম সেই পরিবর্তনের সময় সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতীকগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছিল। তাহলে তাহলে সিঙ্গুর নন্দীগ্রাম বাংলার রাজনীতিকে আসলে কি বদলে দিল? আমার মতে অন্তত 4টি বড় পরিবর্তন ঘটেছিল। প্রথম পরিবর্তন, কৃষকের জমি রাজনৈতিক ইস্যু হয়ে গেল।
তার আগে শিল্পায়ন মানেই উন্নয়ন, এই ধারণাকে প্রশ্ন করা শুরু হলো। প্রশ্ন উঠলো, কেন জমি নেওয়া হচ্ছে, কার জমি নেওয়া হচ্ছে, কৃষক রাজি কিনা, ক্ষতিপূরণ কি, পুনর্বাসন কি? এই প্রশ্নগুলো রাজনীতির কেন্দ্রের দিকে চলে এলো। দ্বিতীয় পরিবর্তন, বামেদের গ্রামীণ রাজনৈতিক দুর্গে ফাটল দেখা দিল। সিঙ্গুর নন্দীগ্রামের পরে 2008 সালের পঞ্চায়েত ফল দেখিয়ে দিল যে গ্রামীণ বাংলায় তৃণমূল আর শুধু শহর কেন্দ্রিক বিরোধী দল নয়, তারা গ্রামের মধ্যেও শক্তিশালী হয়ে উঠছে। তৃতীয় পরিবর্তন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ন্যারেটিভ বদলে গেল। তিনি শুধু বাম বিরোধী নেত্রী থাকলেন না, তিনি হয়ে উঠলেন কৃষকের জমির দাবির মুখ, এবং এই ইমেজটাই 2011 সালের নির্বাচনে তার রাজনৈতিক ক্যাপিটাল হয়ে দাঁড়ায়। চতুর্থ পরিবর্তন, শিল্পায়ন বনাম কৃষি নিয়ে বাংলায় নতুন বিতর্ক শুরু হলো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজও যখন পশ্চিমবঙ্গে কোনো বড় শিল্প প্রকল্পের কথা ওঠে, তখন একটা প্রশ্ন ফিরে আসে, জমি কোথা থেকে আসবে, কৃষকের কি হবে, চাকরি কত হবে, পরিবেশের কি হবে, স্থানীয় মানুষ কতটা লাভবান হবে। অর্থাৎ সিঙ্গুর নন্দীগ্রাম শুধু অতীত নয়, এই প্রশ্নগুলো আজও বাংলার উন্নয়ন রাজনীতির অংশ। কিন্তু এখানেই সবচেয়ে বড় শিক্ষা কি? সিঙ্গুর আমাদের একটা প্রশ্ন করে, শিল্প কি দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার। কর্মসংস্থান দরকার, বিনিয়োগ দরকার, কারখানা দরকার। শিল্প না হলে তরুণদের চাকরি কোথা থেকে আসবে? কিন্তু নন্দীগ্রাম আর একটা প্রশ্ন করে, উন্নয়নের সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষের সম্মতি, জমির অধিকার এবং প্রশাসনের সংবেদনশীলতা কতটা গুরুত্বপূর্ণ। দুটো প্রশ্নের কোনো একটাকে বাদ দিলে সমস্যা তৈরি হতে পারে। শুধু শিল্প বললে কৃষকের প্রশ্ন চলে আসে, শুধু কৃষি জমি বললে কর্মসংস্থানের প্রশ্ন চলে আসে। তাই আসল চ্যালেঞ্জ হলো কিভাবে এমন উন্নয়ন হবে যেখানে শিল্পও আসবে, আবার মানুষের অধিকার রক্ষাও হবে। আর সেখানে সিঙ্গুর নন্দীগ্রামের ইতিহাস আজও গুরুত্বপূর্ণ, কারণ এই দুই জায়গা আমাদের দেখিয়েছে একটা স্থানীয় সমস্যা কখনো কখনো রাজ্যের রাজনৈতিক ন্যারেটিভ বদলে দিতে পারে। একটা জমির প্রশ্ন কখনো কখনো সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের প্রতীক হয়ে উঠতে পারে, আর একটা আন্দোলন কখনো কখনো বহু দশকের রাজনৈতিক ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে। 2011 সালে বাংলায় ক্ষমতার পরিবর্তন হয়েছিল, কিন্তু সেই পরিবর্তনের গল্প যদি এক লাইনে লিখতে হয়, তাহলে শুধু বাম গেল তৃণমূল এলো এভাবে লেখা যাবে না। তার পিছনে ছিল বহু বছরের রাজনীতি, মানুষের ক্ষোভ, সংগঠনের পরিবর্তন, বিরোধী জোট, অ্যান্টি ইনকামবেন্সি, আর তার মধ্যে সিঙ্গুর ও নন্দীগ্রাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অধ্যায়। তাই আজ এত বছর পরে দাঁড়িয়ে সিঙ্গুর নন্দীগ্রামকে শুধু একটা পুরনো রাজনৈতিক সংঘর্ষ হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে একটা প্রশ্নের ইতিহাস। উন্নয়ন কাদের জন্য, সিদ্ধান্ত কে নেবে, আর ক্ষমতায় থাকা রাজনৈতিক দল মানুষের আপত্তি কতটা শুনবে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো সিঙ্গুর নন্দীগ্রামের সবচেয়ে বড় রাজনৈতিক শিক্ষা। আপনাদের কি মনে হয়, সিঙ্গুর নন্দীগ্রাম কি সত্যি 2011 সালের রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল, নাকি বাম সরকারের দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে জমে থাকা অ্যান্টি ইনকামবেন্সি ছিল মূল কারণ? আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্টে লিখুন। আর এই ধরনের ইতিহাস, রাজনীতি এবং বর্তমান ঘটনার পেছনের আসল গল্প সহজ বাংলায় জানতে চাইলে বার্তা 24 ঘন্টার সঙ্গে থাকুন, কারণ আমরা শুধু প্রশ্ন করব না, ঘটনাটা কেন ঘটেছিল, তার পেছনের ইতিহাস কি, আর তার প্রভাব মানুষের জীবনে কতটা, সেটাও বোঝার চেষ্টা করব। ধন্যবাদ।